আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি অথবা দাখিল 2027 এবং 28 ব্যাচ যারা আর কি ভিডিওটা দেখতেছেন আপনারা দেখবেন আর কি, মানে এখন তো 29 ব্যাচ বা অন্য কোনো ব্যাচ না, 26 ব্যাচের স্টুডেন্টরা ওরা দেখবে না এখন, কারণ ওরা তো অলরেডি এগুলো পার করে গেছে। এখন ওরা প্রিপারেশন নিতেছে যেভাবে আর কি পরীক্ষাটা দেওয়া যায়। এখন কোনোভাবে শুধু পাস করার চিন্তা ভাবনা আমাদের মাথায়। কিন্তু এই ভিডিওটা মূলত কারা দেখবে? এটা দেখবে 27 ব্যাচ এবং 28 ব্যাচ। তো এই যে এই বইটা, এটা কি বই? এটা হচ্ছে গণিত বই। এই বইটা আমি একদম বেসিক থেকে শুরু করে একদম যতটুকু অ্যাডভান্স যাওয়া যায় আমি 3.1 এবং 3.2 5টা ক্লাসের মাধ্যমে শেষ করছি। আজকে হচ্ছে আমি 3.3 শুরু করব। 3.3 এর জন্য আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, নতুন করে এক্সট্রা কোনো সূত্র মুখস্থ করতে হবে না। মানে আমরা 3.1 এবং 3.2 এর যে সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো দিয়েই আমি ম্যাথ করতে পারবো। 3.3 এর যে ম্যাথগুলো আছে ওইগুলো আমি সবগুলো ম্যাথ 31টা ম্যাথ আছে, সবগুলো ইম্পর্টেন্ট না, মানে সবগুলো করার প্রয়োজনও নাই। যে কয়েকটা প্রয়োজন, যে কয়েকটার মধ্যে থেকে বারবার ম্যাথ মানে এমসিকিউতে বা আপনার সৃজনশীলের ক নম্বরে আসতেছে সকল ম্যাথ আপনি এই 3.1 এবং 3.2 এর যে সূত্রগুলো পড়ছেন ওইগুলোর মধ্যে থেকে আপনি করতে পারবেন। তো আমরা এখন ম্যাথ দেখাবো যে আসলে 3.3 এর কি ম্যাথ। তবে এর আগে আরেকটা কথা আপনাদেরকে একটু বলি যে আসলে এই 3.3 আসলে আমরা 3.1 এবং 3.2 এর কোন কোন সূত্রগুলোর উপর বেশি গুরুত্ব দিব। মানে 3.1 এবং 3.2 এর কি কি সূত্র আছে যেগুলো আমি আসলে অ্যাপ্লাই করে এগুলা করতে পারবো। তাহলে আপনার জন্য আমি 3টা সূত্র দিতে পারি। এই 3টা সূত্র আপনি একটু খুব সুন্দরভাবে মাথায় নোট করবেন এবং খাতায়ও নোট করবেন। এই 3টা আসলে আপনার এই 3.3 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসবে। মাত্র 3টা সূত্র। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর হচ্ছে a কিউব প্লাস b কিউবের একটা ফর্মুলা আছে, যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ইউজ করি, সেটা না। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b, ওটা না। এখানে আমরা লিখবো হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যে এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটার আমাদের আরেকটা ছিল a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই সমস্ত যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আসলে আমার মূলত লাগবে ম্যাথ করার জন্য। তাছাড়া ভাই আর কি লাগতে পারে, আর কি জানা থাকলে আমি আরো সহজে করতে পারবো, সেটা হচ্ছে দেখেন এটা যেহেতু আমাদের উৎপাদক, উৎপাদক করতে গেলে আপনারা কারা কারা মেডেল ট্রাম পারেন, মেডেল ফ্যাক্টরি যে ম্যাথগুলো আমরা দেখেন অষ্টম শ্রেণীতেও কিন্তু এই ম্যাথগুলো ছিল। মেডেল ফ্যাক্টর, মেডেল ট্রাম করে আমাদের বিভিন্ন ম্যাথ সমাধান করতে হতো। ওই বিষয়গুলো কিন্তু এই অধ্যায়ে লাগবে। তো এগুলো তো আসলে নতুন কোনো কিছু না, এগুলো আপনি সপ্তম শ্রেণীতেও করছেন, অষ্টম শ্রেণীতেও করছেন। এখন জাস্ট আবার রিভিউ করা, শুধু কি করা, রিভিউ করবেন আজকে। তো ওই মেডেল ট্রামের যে বেসিকটা ছিল ওইটা আপনার মনে রাখতে হবে। আমি আজকে একটা দেখাবো মেডেল ট্রাম, আজকে একটা না আমি দুইটা দেখাবো আর কি আজকে। তো আপনারা দেখবেন যে আসলে মেডেল ট্রাম কত সহজ। এতদিন আপনারা অনেক স্যারের কাছ থেকে, অনেক বড় ভাইদের কাছ থেকে দেখছেন, হয়তো কেউ শিখতে পারছেন মেডেল ট্রাম, কেউ শিখতে পারেন নাই। কিন্তু আমি কথা দিতে পারি আজকে আমি এমন ভাবে মেডেল ফ্যাক্টর বোঝাবো যাতে যে কেউ আজকে বুঝতে পারবেন। সে যে স্টুডেন্ট হন না কেন, যত মানে দুর্বল স্টুডেন্টই হন, আজকে অবশ্যই বুঝতে পারবেন। শুধু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। তো মিডল ফ্যাক্টরটা আমাদের বুঝতে হবে। আবার যেমন পাওয়ার 3 যে বিষয়গুলো, পাওয়ার 2 বা পাওয়ার 3 এর যে বিষয়গুলো, যেমন 2 এর পাওয়ার 2 দিলে কত হয়, 3 দিলে কত হয়, 3 এর পাওয়ার 2 দিলে কত হয়, 3 দিলে কত হয়, 4 এর পাওয়ার 2 দিলে 3 দিলে কত হয়, এই বিষয়গুলো মানে এই কয়েকটা জিনিস আর কি। 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3। এই কয়েকটা বিষয় আপনার একদম মুখস্থ রাখা উত্তম। এটা হয় 4, এটা 9, এটা 16। আর এখানে স্কোয়ারের ক্ষেত্রে আপনি 5 এটাও মুখস্থ রাখতে পারেন। এটা 8, এটা হচ্ছে 27,
এটা হচ্ছে 64। আর আপনি 5 কিউব যদি একটু মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য আর একটু হেল্পফুল হবে। তো এই যে এই মানগুলা আপনি একদম মুখস্থ রাখার ট্রাই করবেন, মানে এই মানগুলো একবারে মানে ঝরঝরা করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন, যেহেতু এখানে কোনো এক্সট্রা সূত্র লাগতেছে না। তো এই কয়েকটা মান আপনার মুখস্থ করা খুব একটা টাফ হবে না, এটা যে কেউ অতি সহজে মুখস্থ করতে পারবেন। তো এই মানগুলো আপনি করবেন, সাথে হচ্ছে এই তিনটা সূত্র, এই তিনটা হচ্ছে আমাদের বলা হয় উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র এই তিনটায় 3.1 এবং 3.2 এ আমি যে সূত্রগুলো আপনাদের জন্য দেই বা দিচ্ছি এর আগে পর্যন্ত, অন্য কোনো সূত্রই আসলে এর বাইরে উৎপাদকের সূত্র নাই। উৎপাদকের সূত্র আমাদের এই দুইটাই, মানে এই তিনটাই আর কি, এই তিনটাই আমাদের উৎপাদকের ফর্মুলা। তো এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখবো, এর সাথে এই মানগুলো আমরা মনে রাখবো, তাহলে আশা করা যায় যে এর বাইরে আমার আর কোনো কিছু লাগবে না। এবং মিডল ফ্যাক্টর আমরা এখন দেখাই। মিডল ফ্যাক্টর কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মিডল ফ্যাক্টর এই একটা নিয়ম পড়ার কারণে দেখেন আজকে আপনারা অনেকগুলো ম্যাথ করতে পারবেন। আমি একটা ম্যাথ দেখাই মিডল ফ্যাক্টর, আপনি দেখেন আরো বেশ কয়েকটা ম্যাথ আপনি করতে পারবেন। যেমন মিডল ফ্যাক্টরের নিয়মে আমি আপনাদেরকে আগে একটু সাজেশন দিই। সাজেশন বলতে আমি এতটুকু বলি যে আসলে মিডল ফ্যাক্টর দিয়ে আপনার কি কি ম্যাথ আছে, মানে কত নম্বর আপনি 3.3 এর অনুশীলনীতে যান। 3.3 এর অনুশীলনীতে আমি বেশ কয়েকটা ম্যাথ আপনাকে দেই, যে কয়েকটা ম্যাথ আপনি শুধু মিডল ফ্যাক্টর দিয়েই করতে পারবেন। মিডল ফ্যাক্টর দিয়ে যেমন আপনি 2 নম্বর ম্যাথটা করতে পারবেন। এরপর হচ্ছে আপনি 9, 10, 11, 12, 13 পাঁচটা, 9, 10, 11, 12, 13। দেখেন মিডল ফ্যাক্টর দিয়ে কিন্তু এই সমস্ত ম্যাথগুলো আপনি করতে পারতেছেন, একদম হুবাহু মিডল ফ্যাক্টর, অন্য আদার্স আর কিচ্ছু লাগবে না। শুধু মিডল ফ্যাক্টর পারলে আপনি এই 6টা ম্যাথ করতে পারবেন। এগুলো তো শুধু আমাদের অনুশীলনীতে গেল। এরপর হচ্ছে আমাদের এই যেমন উদাহরণে যদি আমরা যাই, উদাহরণেও আমাদের বেশ আছে ম্যাথ, বেশ কিছু ম্যাথ আমাদের আছে। তো উদাহরণে আমার অনেকগুলো ম্যাথ আছে আসলে বলতে গেলে। যেমন আপনাদেরকে যদি বলি 20, 21, 20, 21 উদাহরণ হচ্ছে উদা, আমি উদা লিখলাম শুধু। উদা হচ্ছে 20, 21 আর অনু, মানে অনুশীলনী আর কি। অনুশীলনী থেকে আপনি কয়েকটা ম্যাথ উদাহরণ থেকে 20, 21, উদাহরণ 20, 21, এরপর হচ্ছে আপনার 24, 25, 26, 24, 25, 26, 26, 24, 25, যাই হোক এভাবে আমি লিখলাম। এরপর শুধু এগুলাই না, আপনি মিডল ফ্যাক্টর দিয়ে আরো ম্যাথ করতে পারবেন। দেখেন আপনার যে কিছু কাজ আছে এখানে, এই কাজের ম্যাথগুলাও আপনি করতে পারবেন শুধু কি অ্যাপ্লাই করে, এই মিডল ফ্যাক্টর অ্যাপ্লাই করে। তারপর অবশ্যই বুঝতে পারতেছেন যে এই মিডল ফ্যাক্টরটা আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মিডল ফ্যাক্টরই আজকে আমার টপিক। আজকের টপিকে আমি এই মিডল ফ্যাক্টরটা খুব সুন্দরভাবে আজকে আলোচনা করব। তো একটু দেখাইলাম যে আসলে এই মিডল ফ্যাক্টর মাত্র এই একটা নিয়ম দিয়ে আপনি কতগুলো ম্যাথ করতে পারতেছেন, অন্য কোনো নিয়মই নাই। এতটুকু বিশ্বাস করেন, এখানে যে কয়েকটা ম্যাথ আছে এই 3.3 এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মিডল ফ্যাক্টর। এর থেকে বেশি পরিমাণে মানে একটা নিয়ম দিয়ে যে এতগুলা ম্যাথ আসলে নাই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই মিডল ফ্যাক্টর। তো মিডল ফ্যাক্টরের আমি অনুশীলনী থেকে আপনাকে একটা ম্যাথ এখন দেখাই। তো সেই ম্যাথটা হচ্ছে আমি দেখাবো, আচ্ছা 9 নম্বর না, একটু কঠিন দেখে দেখাই, 11 নম্বর দেখাই। 11 নম্বর ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটা পারলে আশা করা যায় আমি যে কয়েকটা ম্যাথ দেখাইলাম, মানে আমি যে কয়েকটার কথা আর কি বললাম, সবগুলো ম্যাথই আপনারা করতে পারবেন। তো এখানে ম্যাথে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216, a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। এই রাশিটাকে তুমি কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো।
একদম শুরুতেই লেখা আছে উৎপাদকে বিশ্লেষণ করো 1 নম্বর থেকে 30 নম্বর, মানে 1 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত যে কয়েকটা ম্যাথ আছে সবগুলোর মানে রাশিকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এই রাশিটা আমাকে দিয়ে দিছে, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে দেখব যে আমরা আসলে উৎপাদক মানে মিডল টার্ম করতে পারবো কিনা। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা হচ্ছে যে এইটা, এটার সাথে আমি যদি তুলনা করতে পারি, দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে জিনিসটা আমি উপরে লিখলাম, এই জিনিসটার সাথে আমি যেটাকে তুলনা করতে পারবো, এটা হচ্ছে আমার উৎপাদ মানে মিডল টার্ম করা যাবে। ওটা আমার কি করা যাবে, মানে আমি হচ্ছে মানে মিডল টার্ম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তবে অনেক সময় একটু অন্যরকম হয়, বাট মানে আপনাদের জেনারেল ম্যাথে যে ম্যাথগুলো আছে আর কি, ওই ম্যাথগুলো আপনি অবশ্যই করতে পারবেন। বুঝতে বলছি না যে দুইটা সংখ্যা বের করতে হয়, এমন দুইটা সংখ্যা আপনার যদি বাস্তব না হয় সেক্ষেত্রে তার করা যাবে না। সেক্ষেত্রে আপনার অবাস্তব বা কাল্পনিক বা ইরর বিভিন্ন ধরনের কিন্তু সংখ্যা আসতে পারে, তবে অতটুকু জটিল আসলে যাবে না। এখানে যে দুটা সংখ্যা আসবে এই দুটো সংখ্যা আমাদের ধনাত্মক বা ঋণাত্মক মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যার মধ্যেই থাকবে, বা দশমিকও হবে না, দশমিক হবে না। তো খুব সুন্দর একটা মান আর কি আসবে। তো আমরা আগে এটার সাথে এটাকে তুলনা করব, মানে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে আমরা দেখবো যে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করতে পারি কিনা। আচ্ছা দেখলাম যে হ্যাঁ, প্রথমে স্কোয়ার থাকবে, স্কোয়ার আছে, পরে এক্স থাকবে, এক্স আছে, পরে এ স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে 1 আছে মনে মনে, এখানে বির জায়গায় মাইনাসের 30 আছে, সির জায়গায় 216 আছে। তার মানে এটার সাথে আমরা এটাকে খুব সুন্দরভাবে তুলনা করতে পারি, যেখানে এক্স এর জায়গায় আমার এ আছে, মানে এখানে এক্স হচ্ছে চলক, এখানে এ হচ্ছে চলক নির্দেশ করতেছে, আর এখানে এর জায়গায় 1, বির জায়গায় মাইনাসের 30, সির জায়গায় 216। এবার আপনি এ সি নির্ণয় করবেন। এ সি মানে কি, এ মানে যার পাওয়ার 2 থাকবে তার সাথে কত আছে, এখানে 1 আছে, আর এখানে সি কত আছে, 216। 1 এবং 216 এই দুইটা আপনি চিহ্ন সহ এই দুইটা আপনি গুণন করবেন। তাহলে গুণন করেন, এটার আগে প্লাস আর এটার আগে প্লাস, দুইটা কি একই চিহ্ন হয়েছে না একই রকম চিহ্ন হয়েছে, দুইটাই প্লাস মানে কি একই চিহ্ন। আচ্ছা, একই চিহ্ন যদি হয় তাহলে প্লাস হয়, অর্থাৎ আমরা বলতে পারি প্লাস প্লাসে প্লাস। আবার যদি বলি প্লাস মাইনাসে কি হবে, দেখেন প্লাস এবং মাইনাস চিহ্ন কয় রকম হয়েছে, 2 রকম, তাহলে অ্যান্সার হবে মাইনাস। অর্থাৎ চিহ্ন যদি 2 রকম হয় তাহলে হবে মাইনাস, এক রকম হলে হবে প্লাস। এটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন, যেমন মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস এবং মাইনাস চিহ্ন কিন্তু একরকম হয়েছে, একরকম হইলে কি হয়, প্লাস হয়, একরকম হইলে প্লাস, ভিন্ন রকম হইলে মাইনাস। তাহলে প্লাস এই যে দুটা গুণ করলে হয় 216। এইবার এইটা থেকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আপনার এমন দুইটা সংখ্যা বের করতে হবে, এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা গুণন করলে আপনার 216 মিলবে। 216 গুণন করলে 216 মিলবে, সেই দুইটা সংখ্যা আপনি কি কি আপনি জানেন না, কিন্তু এতটুকু আপনি এই পর্যন্ত করে এখন সিদ্ধান্ত নেবেন যে আপনার এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা গুণন করলে আপনার 216 মিলবে, এবং এটার আগে কি আছে চিহ্ন, প্লাস। এই চিহ্ন এখানে প্লাস কি নির্দেশ করতেছে, প্লাস বলতেছে যে ওই দুইটা সংখ্যা যোগ করলে, এই যে এখানে 30 আছে না 30, এই দুইটা সংখ্যা যোগ করলে আপনার 30 মিলবে, দুইটা সংখ্যা যোগ করলে কি মিলবে, এই 30 মিলবে। আচ্ছা যাই হোক, তাহলে গুণ করলে 16, যোগ করলে 30, তাহলে এই দুইটা সংখ্যা এখন কি কি হতে পারে এটা বের করার জন্য আমি যেমন 216 কে আমি কি কি লিখতে পারি, এই যে এরকম আপনারা ভাঙ্গনের বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আবার অনেক স্থান দেখায় যে এরকম করে 2 দিয়ে ভাগ করা, আবার এটাকে 2 দিয়ে ভাগ করা, এইভাবে এটা কিন্তু ভুল, এটা ভুল, এটা করা যাবে না। আমি যেটা দেখাই এটা আপনাদের জন্য সহজ হবে।
আমি যেটা দেখাবো এটা আপনাদের জন্য সহজ হবে। সেটা কি, এটাকে আপনি 1 ইন্টু শুরু দিতে পারেন। আবার দেখেন এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তো 2 ইন্টু আপনি 108 দিতে পারেন, 108 দেওয়া যায়। আবার হচ্ছে আপনি 3 ইন্টু কত দিতে পারেন, এটাকে 3 ইন্টু 7 টু 72 দিতে পারেন। তো এইভাবে আপনি ভাঙাতে থাকবেন। এরপর আপনি 4 দ্বারা, এটার মধ্যে কিন্তু 4 দ্বারাও ভাগ যাবে। 4 ইন্টু আপনি 54 দিতে পারেন। এগুলো কিন্তু আমার মুখস্থ না, আমি লিখতেছি। তো 4 ইন্টু 54 আপনি দিতে পারেন। এরপর হচ্ছে আপনি 5 5 দ্বারা ভাগ যাবে না। এরপর আপনি 6 দ্বারা দিতে পারেন। 6 দ্বারা আপনি দিলেন, 6 ইন্টু 36 দেওয়া যায়। 6 ইন্টু 36 আমি দিলাম। এরপরে 7 দেওয়া যায় না, 8 দেওয়া যায়। 8 ইন্টু 27 দেওয়া যায়। এরপরে 9 ইন্টু 8 ইন্টু 27 দেখেন, 8 7 8 56, 6 হাতে হলো 5, 8 দুগুণে 16 আর 5 হচ্ছে 21। 9 9 আপনার কি হবে, 9 গুণন কত দেওয়া যাবে, 9 গুণন 9 21 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, তাহলে থাকবে 3, তার মানে 36। 4 নং হবে 36। এখানে প্রশ্ন তো আর ভুল দেওয়া নাই, প্রশ্ন ভুল দেওয়া নাই এখানে। তাহলে 9 ইন্টু 24 আমি দিলাম। এরপর হচ্ছে 10 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। 11 দ্বারা, 11 দ্বারা ভাগ করা যাবে। এভাবে আমাদের ডিসিশন নিতে হবে। দেখেন আমরা কিন্তু আসলে সংখ্যাগুলো অনেক দূর পর্যন্ত আইসা করছি। এরপরে আমরা 9 এর পরে 10 দিতে পারি না। 11 দিলে তাও যাবে না। 12 দ্বারা ভাগ যাবে। 12 ইন্টু হচ্ছে 18 দেওয়া যাবে। 12 ইন্টু 18 দেওয়া যায়। আচ্ছা দেখেন আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা পাইছি। 1 গুণন 216, 2 গুণন 108, 3 গুণন 72, 4 গুণন 54, 6 গুণন 36, 8 গুণন 27, 9 গুণন 24, 12 গুণন 18। মানে এভাবে পরপর দুইটা সংখ্যা আপনি যে কোনো দুইটা সংখ্যা আপনি গুণন আকারে লিখতেছেন। মানে 216 কে কি কি দুইটা সংখ্যা গুণন আকারে আমরা লিখতে পারি। লিখার পরে তাহলে আপনি এখানে যদি নিচের দিকে তাকান যে 12 এবং 18 আছে, এই দুইটা সংখ্যা গুণন করলে আপনার 216। তার মানে কি একটা সংখ্যা কিন্তু আপনার মিলছে। মানে একটা শর্ত যে দুটা সংখ্যা গুণন করলে আপনার 216 মিলতে হবে এবং যোগ করলে আপনার 30 মিলতে হবে। দেখেন 12 এবং 18 যোগ করলে আপনার 30 মিলে। তাহলে আপনি দুটা সংখ্যা কি কি পাইতেছেন, 12 এবং 18। 12 এবং 18 দেখেন দুইটা কিন্তু যোগ করতে হবে, দুটা যোগ করতে হবে। এখন দুইটা মানের আগে যদি একই চিহ্ন থাকে, সেম চিহ্ন যদি থাকে তাহলে আমি যোগ করতে পারি। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে দুটার আগে আমার মাইনাস দিতে হবে। আর এখানে যদি প্লাস থাকতো তাহলে যোগের ক্ষেত্রে আমি দুটার আগে প্লাস দিতাম। আরেকটা হচ্ছে যদি বিয়োগ করে মিলতে হয় তাহলে এখানে যে চিহ্নটা আছে সেটা বড়টার মধ্যে যাবে আর বিপরীত চিহ্নটা আমার মাইনাসের দিকে যাবে। মানে চিহ্নটা দুই রকম হবে। এভাবে আমরা সাজাইতে পারি। এখন দুটা সংখ্যা আমরা পাইলাম 12 এবং 18। 12 এবং 18 পাওয়ার পর তাহলে এটা তো আমরা a স্কয়ার, এখন a স্কয়ার তাহলে আমরা 12a মাইনাস 12a মাইনাস 18a প্লাস 216 দিব। এই যে মাইনাস থাকার কারণে যেহেতু যোগ করে মিলতে হবে এই কারণে দুইটার আগে মাইনাস দিছি। এটাই হচ্ছে কথা। আর যদি এখানে
ওই তো একটু আগেও বললাম, যদি এখানে প্লাস থাকতো এবং যোগ করে মিলানো হইতো, মানে যোগ করে মিলাতে হবে, এখানে প্লাস আছে তাহলে দুইটার আগে যোগ চিহ্ন দিব। এখানে এ আছে, এখানে এ আছে, আমি এ কমন নিলে এখানে দুইটা এ আছে, আমি একটা নিছি, তার মানে আরেকটা এ আছে মাইনাস এই এটা আমি এখানে নিয়ে নিছি, এখানে আরো 12 আছে। এখানে যেহেতু 18, 18 দ্বারা অবশ্যই এটার মধ্যে ভাগ করা যাবে এবং ভাগ করলে 12 হবে। এ প্লাস মাইনাসে -12। এবার এখানেও এ -12, এখানেও এ -12, একটা এ -12 আমরা নিব, তাহলে এখানে থাকবে এ, এখানে হচ্ছে -18। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 3.3 আমাদের 11 নম্বর ম্যাথটা আমি উৎপাদক বিশ্লেষণ আপনাদেরকে করাইয়া দিলাম। এটার নিয়মে আমি এর আগে যে কয়েকটা ম্যাথ দেখাইছি যে এই ম্যাথগুলো আপনি মিডল টার্ম করে করতে পারবেন, তো আপনারা সবাই একটু বাসায় প্র্যাকটিস করেন প্রচুর পরিমাণে। আমি আপনাদের আরেকটা ম্যাথ একটু সলভ করাইয়া দিই, এটাও একটু বড় সংখ্যা। তো বড় সংখ্যাগুলো আমি দেখুন 216 কিন্তু ভালোই বড় একটা সংখ্যা আর কি। এরকম আরেকটা দেওয়া আছে 650। এই 650 এর আপনাদেরকে আমি একটু পরে দিই, যেটা হচ্ছে 13 নম্বর। সহজগুলা তো আপনারা করতেই পারবেন, যেগুলা সংখ্যা একটু ছোট ওইগুলা তো আপনারা করতেই পারবেন, ওইগুলো আপনাদের সমস্যা হবে না। তাহলে 13 নম্বর ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই। 13 নম্বর হচ্ছে x² - 37x - 650। দেখেন এর আগে যেটা আমি বুঝাইছি আর এটা যদি আপনারা বুঝেন, এই দুইটা ম্যাথ যদি আজকের ক্লাস থেকে আপনি শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই যে কোনো প্রকার মিডল ফ্যাক্টর আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি একটা সৃজনশীল সলভ করতে যাবেন, আপনি যে বোর্ডেরই ম্যাথ সলভ করতে যান না কেন, আপনার সৃজনশীলের ক নম্বরে অবশ্যই একটা উৎপাদক দিবে, মানে মিডল ফ্যাক্টর থেকেও দিতে পারে, বা আরো আমাদের আদার্স আরো বিভিন্ন প্রকারের উৎপাদক আছে এখানে, যে কোনো উৎপাদক আপনাকে দিতে পারে। তাহলে এখানে কি আছে, এ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে 1, আর সি বলতে মাইনাসের 50, তাহলে প্লাস মাইনাসে -650। 650 মানে আগে কি চিহ্ন আছে, মাইনাস। আগে মাইনাস আছে মানে মাইনাস করে মিলতে হবে। এমন দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা গুণ করে 650 হবে, বিয়োগ করলে 37 হবে। কিন্তু আগে বিয়োগ চিহ্ন আসে, তার মানে কি বিয়োগ করলে 37 মিলবে। তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে, আমি 650 কে ভাঙাই। 650 কে দেখেন, আমি এটা মুখস্থ বলতেই পারি যে এই দুটা সংখ্যা হবে, এই দুইটা সংখ্যাই হবে, অন্য কোনো সংখ্যা হবে না। সে দুইটা সংখ্যা কি কি এখন বলা যাবে না, আমি বের করে পরে বলবো, মানে আমার মুখস্থ, কিন্তু কিভাবে বের করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। 1 × 650 কিন্তু লেখা যায়। 1 আর 650, 650 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 37 মিলবে না, তাহলে এটা বোঝাই যায়। এরপরে 2 × 325 দেওয়া যায়, 2 × 325 আপনি দিতে পারবেন। তো এইভাবে আপনি ভাঙানো শুরু করেন আস্তে আস্তে। 3 দ্বারা এটার মধ্যে ভাগ করা যাবে না। এখন এগুলোর মধ্যে আসলে অনেক আলোচনা। আমি যদি বলি এটার মধ্যে যে 2 দ্বারা ভাগ যাবে, এটা আমি কিভাবে বুঝলাম? এটার মধ্যে 3 দ্বারা ভাগ করা যাবে না, এটা আমি কিভাবে বুঝলাম? এগুলাও কিন্তু আমাদের বোঝার বিষয় এখানে। দেখেন আপনি অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে 1 আমার যে কোনো সংখ্যার মধ্যে ভাগ যাবে। এটা মৌলিক সংখ্যা যদি হয় ওখানে 1 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা সবার মধ্যে ভাগ যাবে, ওটার বোঝার কোনো কিছু নাই। 2 এর থেকে হচ্ছে আমাদের শুরু। 2 হবে 2 দ্বারা ভাগ করা যাবে কিনা, কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ এককের স্থানে যদি 2, 4, 6, 8 অথবা 0, তার মানে 0, 2, 4, 6, 8 এই পাঁচটার কোন একটা যদি আমার একক স্থানে যদি থাকে, তাহলে ওটা আমাদের 2 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। আর 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না এটা কিভাবে বুঝবো? কি কি আছে, 6, 5 এবং 0, এই তিনটা জাস্ট আপনি যোগ করে দিবেন।
6, 5 এবং 0 এই তিনটা জিনিস আছে না এখানে, এই তিনটা অঙ্ক নিয়েই কিন্তু আমাদের এই সংখ্যাটা গঠিত। অঙ্ক এক জিনিস, সংখ্যা আরেক জিনিস। যাই হোক, 6, 5 এবং 0 এই তিনটা অঙ্ক মিলে আমার একটা সংখ্যা এখানে গঠিত হয়েছে। তো এই যে সংখ্যাটা, সর্বমোট সংখ্যাটার মধ্যে তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক আমার যোগ করলে অবশ্যই কিন্তু আমার 11 হয়। 11-এর মধ্যে কি আমার 3 দ্বারা ভাগ যাবে? এটা আপনারা সবাই বুঝবেন যে 3 দ্বারা তো 11-এর মধ্যে ভাগ যাবে না। যেহেতু যাবে না, তার মানে 650-এর মধ্যেও যাবে না। কত সহজ একটা টেকনিক। যে কোনো একটা অঙ্ক আছে আর কি, সবগুলো অঙ্ক আপনি যোগ করে দিবেন। সবগুলো অঙ্ক যোগ করলে ওই যোগ ফলের মধ্যে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটার মধ্যে আমার 3 দ্বারা ভাগ যাবে। আর যদি ওই যোগ ফলের মধ্যে যদি 3 দ্বারা ভাগ না যায়, তাহলে এই সংখ্যাটার মধ্যেও 3 দ্বারা ভাগ যাবে না। এবার 4 দ্বারা ভাগ যাবে কিনা সেটা কিভাবে বুঝবো? দেখেন, 4 দ্বারাও কিন্তু ভাগ যাবে না। 4 দ্বারা ভাগ যাবে কি না সেটা আমি বুঝবো হচ্ছে, 2 দ্বারা ভাগ করার পরে এই যে সংখ্যাটা আমাদের পাওয়া গেছে 325, এই 325 কি জোড় না বেজোড়? অবশ্যই বেজোড় সংখ্যা। এটা যদি জোড় হইতো তাহলে 4 দ্বারা ভাগ যেত, কিন্তু বেজোড় হয়েছে এই কারণে 4 দ্বারা ভাগ যাবে না। এবার 5 দ্বারা কিন্তু ভাগ যাবে। কেন ভাগ যাবে? কারণ এখানে এককের স্থানে যদি 5 অথবা 0 থাকে, এককের স্থানে 5 অথবা 0, তার মানে কি 5 অথবা 0 যদি থাকে ওইটার মধ্যে আমার 5 দ্বারা ভাগ যায়। তাহলে 5 ইন্টু 130 লেখা যায় এটা। 5 ইন্টু 130, 5 ইন্টু 130 মানে হচ্ছে 650 হয়। এরপর হচ্ছে 6 দ্বারা ভাগ যাবে না, 7 দ্বারা এরকম আপনি একটু ভাঙাইতে পারেন, বাট একটু সময়ের প্রয়োজন। আমি লাস্ট আপনাদেরকে বলেই দিই, যেটা হচ্ছে 13 ইন্টু 50 এরকম হবে, এরকম একটা ফরম্যাট আসবে। তো এর মাঝখানে আরো দু একটা আছে, কিন্তু আমি একদম সরাসরি দিয়ে দিলাম 13 ইন্টু 50 হয়, কারণ একটু সময়ের প্রয়োজন। এইভাবে আপনারা ভাঙাবেন, দেখবেন যে এক পরে আপনার 13 এবং 50 আসছে। 13 আর 50 এই দুইটা গুণ করলে, কারণ 5 13 65 আর হচ্ছে 0, তার মানে কি অবশ্যই এই দুটা গুণ করলে আমার 650 মিলতেছে, এবং এই দুটো সংখ্যার বিয়োগফল মানে 50 থেকে 13 বাদ দিলে আমার 37 পাওয়া যায়। তার মানে কি আমার দুটো সংখ্যা পাচ্ছি হচ্ছে 13 এবং 50। এবং দেখেন এখানে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল, মানে কি বিয়োগ করে মিলাইতে হবে। বিয়োগ করে যেহেতু মিলাইতে হবে, তার মানে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে এবং বিয়োগ করে মিলাইতে হবে, তার মানে বড়টার আগে দিব আমি মাইনাস, অর্থাৎ 50-এর আগে দিব মাইনাস, আর 13-এর আগে দিব প্লাস। 50-এর আগে মাইনাস, 13-এর আগে প্লাস। এইটা আমরা করব। করার পর এই দুটা থেকে আমরা x কমন নিব, তাহলে x মাইনাস 50 প্লাস 13 নিব হচ্ছে x মাইনাস 50, তাহলে আসতেছে x মাইনাস 50 আর হচ্ছে x প্লাস 13। এই দুটা গুণ করলে আমার এটা মিলবে। তো এই ছিল হচ্ছে আমার মিডল ফ্যাক্টর। আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই মিডল ফ্যাক্টরে আমি আলোচনা করলাম। তো এই একটা টপিক মানে এই মিডল ফ্যাক্টরের যে ম্যাথগুলো আমি আপনাদেরকে একদম শুরুতেই দেখাইছি, যে এই মিডল ফ্যাক্টর মানে এই ফরম্যাটে আপনি কি কি ম্যাথ আসলে সলভ করতে পারবেন। তো দেখছেন যে আসলে মিডল ফ্যাক্টর এখন মোটামুটি আশা করি সহজ হয়ে গেছে, এবং যে কয়েকটা ম্যাথ দেখাইছি যে এইগুলা করতে পারবেন, সবগুলা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবেন। আর এর মধ্যেও যদি কোনো একটা মিলাইতে না পারেন, বইতে কিন্তু সলভ দেওয়া আছে, উদাহরণ যে ম্যাথগুলো বইয়ে সলভ দেওয়া আছে। আবার হচ্ছে কাজের কিছু ম্যাথ আছে, যাই হোক সলভ দেখে অনেকজনে বুঝতে পারবেন না। আবার অনেকজনে হচ্ছে সলভ না দেখেও করার ট্রাই করবেন, এটা সব থেকে ভালো। সলভ দেখবেন না, শুধু ম্যাথটা উঠাবেন, বই অফ করে দিবেন, অফ করে নিজে নিজে ট্রাই করবেন যে আমি দেখাইলাম এটা নিয়মে এখন আমি আসলে পারি কিনা। এভাবে প্র্যাকটিস করবেন। আর যে কোন একটা ম্যাথ মিলাইতে পারবেন না, সে আমাকে বলবেন যে হ্যাঁ মিডল টার্মের যে এই ম্যাথটা আমি এখনো সলভ মিলাইতে পারি নাই, এটা আমাকে একটু মিলিয়ে দেন, তাহলে আমি মিলিয়ে দিব। তো আজকের রেকর্ড ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আমরা আগামী দিন মিডল ফ্যাক্টর ব্যতীত আমাদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এরকম আরো উৎপাদক আছে এখানে, যেমন
15, 16, 17, 18 এগুলো আছে আমাদের। 19, 20, 21, 19, 20 অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের 20 আছে, এরপরে সেটা আমাদের 25 নম্বর আছে, 21 নম্বর আছে। তো যে ম্যাথগুলো আমাদের একটু গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলো আমরা আগামী দিন দেখার ট্রাই করব। তো আজকে আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।